বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে শোনানো বোল আঁকা বাঁকা মেঠো পথে কুঞ্জে বসে হেঁটে যায়। মা, দেখো দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে। আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে মা, কিন্তু বৃষ্টিতে ভিজলে যদি সর্দি লাগে তুমি তখন বকবে, তাই যাব না। জানালা দিয়েই দেখি। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কইরে মা গাছি, বৃষ্টির পানি হয়তো চোখে পড়েছিল, তাই ভাবছিস কাঁদছি। মা, আমি ছোট দেখি তুমি আমাকে বোকা ভাবছো? আমি সব দেখেছি। ঘরের ভিতর বৃষ্টির পানি কোথা থেকে আসবে? আমি এর আগেও দেখেছি বৃষ্টি আসলেই তুমি শুধু বৃষ্টির দিকে তাকিয়ে কান্না করো। আজ তোমাকে বলতেই হবে কেন কান্না করো। যদি না বললো এক্ষুনি আমি বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজবো। না রে মা, বৃষ্টিতে ভিজবি না। আমি বলছি রে মা, বলছি। এই বৃষ্টির দিনে তোর বাবা সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল, আর বাড়ির উঠোনে এসে আমাকে ডাক দেয়। তখনই তোর বাবার উপর বজ্রপাত পড়ে, আর আমার চোখের সামনে তোর বাবা মারা যায়। তাই বৃষ্টি আসলে তোর বাবার কথা মনে পড়ে, তাই শুধু কান্না চলে আসে রে মা। আর তুই বৃষ্টি আসলে বৃষ্টি দেখে মজা পাস। তোকে এসব কথা বললে তুই কষ্ট পাবি বলে তোকে এসব কথা বলি না। মা, তাতে কি হয়েছে? তবু আমাকে তুমি সব কথা বলবে। আমি তোমার কষ্টের ভাগ নিতে চাই মা। পাগলি মেয়ে আমার, মনে হচ্ছে কত বড় হয়ে গেছে, আমার কষ্টের ভাগ নিতে চাই। বৃষ্টিটা দেখছি আরো বেড়েই যাচ্ছে। সারাদিন এমন বৃষ্টি থাকলে সবজি বিক্রি করতে যাব কি করে? চল মা, আমরা শুয়ে বিশ্রাম করি। বৃষ্টি থামলে সবজি বিক্রি করতে যাব, আর না থামলে ঘরে যে খাবার আছে সেটাই খেয়ে নিব আজ। পরের দিন টুনি সবজির ঝুড়ি নিয়ে বিক্রি করতে চলে যায়। সবজি নিবি গো, সবজি, তাজা সবজি নিয়ে যাও, নিয়ে যাও। দাদারা দিদিরা সবজি নিয়ে যাও, তাজা তাজা ভালো সবজি নিয়ে যাও, নিয়ে যাও। টুনি, ও টুনি, আমার বাড়িতে এসো, আমাকে কিছু সবজি দিয়ে যাও। কত টাকার সবজি নেবে দিদি? 30 টাকার সবজি দাও। টুনি, আমাকে 50 টাকা সবজি দাও তো। এই নাও কাকুলি দিদি। আসলে টুনি, আমার কাছে এখন টাকা নেই, পরে তোমাকে টাকা দিয়ে দিব। কাকুলি দিদি, কালকে দিয়ে দিও। জানোই তো সামান্য সবজি বিক্রি করে তুই মামির পেট চলে। আরে চিন্তা করিস না, আমি কালকেই তোকে টাকা দিয়ে দিব। এরপর টুনি সেখান থেকে চলে আসে, আর যে কটা টাকা পায় তা দিয়ে বাজার থেকে কিছু চাল ডাল নিয়ে বাড়িতে চলে আসে। সবজিগুলো তো প্রায় শেষের দিকে, এগুলো বিক্রি করা শেষ হলে তখন কি করে চলবো? আবার তো সবজির বীজ বপন করতে হবে, কিন্তু সবজি না ধরা পর্যন্ত কি খেয়ে থাকবো? এখন থেকে কম কম করে বাজার করে কিছু টাকা জমিয়ে রাখতে হবে। হ্যাঁ মা, ঠিক কথাই বলেছো, তুমি তাই করো মা। হ্যাঁ রে মা, সেটাই করব। এবার আমার সাথে সবজি তুলে দে তো, তাড়াতাড়ি বিক্রি করতে যাবো। এত সুন্দর সবজিগুলো দিয়ে এসব কি তরকারি রান্না করেছো বলো তো? এর থেকে যদি সবজি খিচুড়ি বানাতে তাহলে খেয়ে কত মজা পেতাম। আমি এগুলো খাবার খাবো না, আমাকে এক্ষুনি সবজি খিচুড়ি বানিয়ে দাও, সেগুলো খাবো আমি। ঠিক আছে দাঁড়াও, আমি টুনির কাছ থেকে সবজি নিয়ে আসছি। টুনি, টুনি, আমাকে আজকে আরো 50 টাকা সবজি দে তো। কালু সবজি খিচুড়ি খেতে চেয়েছে, তাই তোর কাছে সবজি নিতে আসলাম। সব টাকা একসাথে পরে দিব। না কাকুলি দিদি, আমি আর কারো কাছে বাকি সবজি বিক্রি করব না। কাছের সবজি প্রায় শেষের দিকে, বাকি দিলে আমি কিভাবে সংসার চালাবো? আর তুমি আগের টাকাই দিচ্ছ না, বেশি টাকা হলে তো দিতেই চাইবে না। আগের টাকা পরিশোধ করে নগদ টাকা নিয়ে এসে আমার কাছে সবজি নিয়ে যেও। টুনি, তুই সামান্য সবজি বিক্রেতা হয়ে আমাকে অপমান করলি, তোকে দেখে নিব আমি। এই বলে কাকুলি বাড়িতে চলে যায়, আর কালুকে সবটা খুলে বলে। কি, টুনির এত বড় সাহস আমার বউকে অপমান করে? টুনিকে এমন শিক্ষা দিব যে আমাকে দেখে ভয়ে কাঁপে, কোনো কিছু দিতে না করতে পারবে না, বুঝেছো কাকুলি?
শুধু মুখ দিয়ে বললে হবে না, শিক্ষা দিতে হবে। কিন্তু বলো, টুনিকে আবার কিভাবে শিক্ষা দিবে? এরপর কালো দুষ্টু বুদ্ধির কথা কাকুলিকে বলে। আর বিকেল হতেই টুনি যখন বাড়িতে আসে তখন কালু কাকুলি টুনির কাছে আসে। তোমার এত বড় সাহস, আমার বউকে সবজি না দিয়ে অপমান করেছো? তোমার স্বামী টোনা যে আমার বিয়ের আগে এই ঘরটা আমার কাছে কিনে নিয়েছিল, কিন্তু ওর কাছে টাকা ছিল না বলে বাকি নিয়েছিল। বলেছিল যেদিন টাকা হবে সেই দিন তোমাকে দিয়ে দিব। আমি তো এমন অপমান করিনি টোনাকে। আর আমার বউ তোমার কাছে বাকিতে সবজি চাওয়ায় বনের পাখিদের সামনে অপমান করেছো, তাই আমিও তোমার এই ঘরের টাকা নিতে আসলাম। এখন আমার কাছে টাকা নেই, এই ঘরের টাকা দিয়ে আমি সবজি কিনবো। কিন্তু কালু দাদা, আমি এত টাকা কি করে দিব? আমাকে কিছুদিন সময় দাও কালু দাদা, আমি তোমার ঘরের টাকা পরিশোধ করে দিব। কিসের সময় দিবে? কোনো সময় নেই, ঘরের টাকা দে, না হলে আমাদের ঘর আমরা ভেঙে নিয়ে যাব। কালু, বুঝেছি, টুনি টাকা দিতে পারবে না। চলো আমরা ওর ঘরে সবকিছু বাইরে ফেলে দিয়ে আমাদের ঘরটা আমরা নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। এরপর কালু কাকুলি টুনির ঘরে ঢুকে টুনির সমস্ত জিনিসপত্র বাইরে ফেলতে থাকে। আর সব জিনিসপত্র বাইরে ফেলা শেষ হলে তারা দুজনই ঘরটি নিয়ে চলে যায়। এসব দেখে টুকি অনেক কাঁদতে থাকে। মা, ও মা, কালু আঙ্কেল আর কাকিলি মাসি কেন আমাদের ঘর নিয়ে গেল? মা, এখন আমরা কোথায় থাকবো? মা বলো, আমরা এখন কোথায় থাকবো? মারে, কোথায় আর থাকবো? গাছের নিচেই আমাদের থাকতে হবে। টাকা হলে আমরা আবার সুন্দর একটা ঘর বানাবো। ওটা ওদের ঘর ছিল, তোর বাবা নাকি বাকি নিয়ে এসেছিল, তাই তো নিয়ে গেল। চল মা, এখন জিনিসপত্রগুলো গুছিয়ে গাছের নিচেই রাখি। কি রে মা, তোরা কোথাও আবার নতুন বাড়ি করছিস নাকি? ঘরটা নেই, আবার জিনিসপত্র এলোমেলো। না বুড়িমা, নতুন বাড়ি বানাচ্ছি না। নতুন বাড়ি কি আর আমাদের মতো গরিব পাখিরা বানাতে পারে? এরপর টুনি মিনুকে সব কথা খুলে বলে। ওই কালু কাকুলি তোর সাথে কাজটা ঠিক করেনি। তুই একটা বিধবা পাখি, আর ওরা তোকে সময় না দিয়ে ঘরটা নিয়ে গেছে। তুই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, একদিন ঠিক সৃষ্টিকর্তা তোর দিকে মুখ তুলে তাকাবে। তোর তো ঘর বাড়ি ভাঙা, তোর কাছে আর কি চাইবো? তোকে কিছু দিতে হবে না, তুই আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবি? বুড়িমা, কলসি তো পানি নেই, তুমি এই গাছের নিচে বসো, আমি এক্ষুনি নদী থেকে কলসি করে পানি নিয়ে আসছি। এই বলে টুনি কলস নিয়ে নদীতে যায় আর নদী থেকে পানি এনে বুড়িকে খেতে দেয়। তুই আমার জন্য অনেক কষ্ট করলি রে মা। আজ যদি আমার কাছে কিছু থাকতো তাহলে তোকে দিয়ে সাহায্য করতাম। তবে আমার কাছে একটা লাউ বীজ আছে, কিন্তু এই লাউ বীজের গাছে লাউ ধরে না। অনেক বড় বড় পাতা হবে, যা শাক হিসাবে বিক্রি করতে পারবি। অনেকজনকেই দিতে চেয়েছিলাম, কিন্তু তারা নেয়নি। তুই কি নিবি? আমি নিব বুড়িমা, আমাকে লাউ বীজটাই দাও, আমি শাক বিক্রি করব। এই নিয়ে লাউ বীজটা তোর এই উঠোনে লাগিয়ে দিস, আর গাছ বড় হলে একটা জাংলি দিয়ে দিস। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। আর টুনি বুড়ির দেওয়া লাউ বীজটি তার উঠোনে লাগিয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর কয়েকদিনের মধ্যেই লাউ বীজ থেকে বড় গাছ হয়ে যায়। বুড়িমা তো বলেছিল লাউ গাছ হলে একটা জাংলি দিতে। দেখি আজ জাংলি দিয়ে দেই। টুকি, চল মা, জঙ্গল থেকে বাঁশ করে নিয়ে আসি। মা, মা, এভাবে আরে কতদিন আমাদের এই গাছের নিচে থাকতে হবে? আমার যে গাছের নিচে থাকতে আর একদমই ভালো লাগে না মা। মারে, আর কয়েকটা দিন থাক, আমাদের লাউ শাকগুলো বড় হলেই শাক বিক্রি করে টাকা জমিয়ে ঘর বানাবো। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি বানানোর চেষ্টা করো। আর আমি এখন খেলতে গেলাম। কে রে তোকে? তোদের নাকি ঘর কাকলি মাসি নিয়ে গেছে? তোরা এখন কোথায় থাকিস রে? কোথায় থাকবো বল? আমাদের বাড়িতে যে একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে আমরা থাকি। কিন্তু শুনলাম দুদিন পর থেকে বনে খুব জোরে বৃষ্টি নামবে, তখন তোরা কোথায় থাকবি? বৃষ্টিতে তো তোরা ভিজেই যাবি। হ্যাঁ রে,
ভিজে তো যাবো। যাই মাকে গিয়ে কথাটা বলি, তাহলে আজ আর খেলবো না রে। এরপর টুকি টুনির কাছে চলে আসে আর টুনিকে বৃষ্টির কথা বলে। কি বলছিস? বৃষ্টি নামবে 2 দিন পর থেকে? তাহলে আমরা কোথায় থাকবো? আমার তো খুব চিন্তা হচ্ছে রে মা। মা, এত চিন্তা করো না তো। যেদিন বৃষ্টি আসবে সেদিন আমরা আর বন্ধু পারুলের বাড়িতে গিয়ে থাকবো। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। টুনি, আমাকে অপমান করার মজা দেখ কেমন লাগে। আমার তো খুব মজা লাগছে। এসব বলে কাকুলি চলে যায়। আর 2 দিনে টুনির লাউ গাছ অনেক বড় হয়ে যায় আর অনেক বড় বড় পাতা ধরে। দেখো মা, আমাদের লাউ গাছে কত বড় বড় পাতা ধরেছে। জাংলিটা ঘরের মতোই লাগছে। মনে হচ্ছে লাউ পাতার ঘর, তাই না মা বলো? টুকি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা তো এই লাউ পাতা দিয়ে এখানে ঘর বানাতে পারি। তাহলে আমাদের আর অন্যের বাড়িতে গিয়ে থাকতে হবে না, আর টাকাটাও বেঁচে যাবে। হ্যাঁ মা, ঠিক কথা বলেছো। তাহলে লাউ পাতার ঘর বানাও। এরপর টুনি আর টুকি মিলে লাউ পাতা তুলে ঘর বানাতে থাকে আর এক পর্যায়ে তাদের ঘর বানানো শেষ হয়ে যায়। ঘর তো বানানো শেষ করলাম। এবার কিছু লাউ শাক তুলে বাজারে নিয়ে যাই। কয়েকদিন বৃষ্টি থাকলে আর বাজারে যেতে পারবো না। টুকি, তোরা লাউ পাতার ঘর কবে বানালি রে? আমি তো ভেবেছি বৃষ্টিতে তোরা ভিজে গেছিস, তাই দেখতে এলাম। না রে, আমরা ভিজিনি, এই লাউ পাতার ঘরেই ছিলাম। তোদের লাউ পাতার ঘরটা অনেক সুন্দর হয়েছে। যাই, বনের সবাইকে গিয়ে একথা বলি, আর সবাই তোদের লাউ পাতার ঘর দেখতে আসবে। এরপর পারুল বনের সবাইকে টুনির লাউ পাতার ঘরের কথা বলে আর সবাই টুনির লাউ পাতার ঘর দেখে অনেক প্রশংসা করে। এসব শুনে কালু কাকুলি বলতে থাকে, এই টুনির এত নাম আর শুনতে ভালো লাগে না। আগেরবার মিথ্যে বলে এই ঘরটি নিয়ে এসেছিলাম, এবারে কিছু একটা বলে এই ঘরটাও নিয়ে আসতে হবে। ছি কালু দাদা, তুমি ওই বিধবা টুনিকে এভাবে ঠকাতে পারলে কি করে? টোনা মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে কত কষ্ট করে সংসার চালাচ্ছে টুনি, আর তুমি তার সাথে একবার অন্যায় করে আবার অন্যায় করতে চাইছো? এই সবাই এদের মতো খারাপ পাখিদের মারতে থাকো আর এই বন থেকে তাড়িয়ে দাও। এরপর সবাই কালু আর কাকুলিকে অনেক মারতে থাকে আর মেরে বন থেকে তাড়িয়ে দেয় এবং টুনির কাছ থেকে কেড়ে নেওয়া ঘরটি কালুর কাছ থেকে নিয়ে আবার টুনিকে ফিরিয়ে দেয়। এ কি, তোমরা এই ঘর আবার কেন নিয়ে এলে? এই ঘর তো কালো নিয়ে গেছে। এরপর কবুতর টুনিকে কালু শয়তানের সব কথা খুলে বলে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা আজ কাজের কাজ করেছো। ওদের না তাড়িয়ে দিলে আমাকে আবার ঠকাতেই থাকতো। শয়তান কালু কাকুলি আজ যদি আমার সাথে অন্যায় না করে আমার ক্ষতি না করতো, তাহলে এই বন ছেড়ে চলে যেতে হতো না। কারোর সাথে অন্যায় করে কখনো সুখে থাকা যায় না। মা টুকি, আমার কাছে আয়। খুব জোরে বাতাস বইছে, তুই আঘাত পাবি মা। আমি কি করে যাব? আমি তো বাতাসের জন্য একদম উঠতেই পারছি না। তুমি আমার কাছে এসো মা। ঠিক আছে রে মা, তুই ওখানে স্থির হয়ে থাক, আমি আসছি। টুনি বাতাসের বেগে উপেক্ষা করে অনেক কষ্টে নিজের মেয়ের কাছে গিয়ে পৌঁছায় আর মেয়েকে নিয়ে একটা গাছের নিচে এসে দাঁড়ায়। মা, অনেক জোরে তো বাতাস হচ্ছে। এখন আমরা বাড়ি ফিরে যাবো কি করে মা? কিছু তো বুঝতে পারছি না রে মা, কিন্তু এখন তো আমি আর তোকে নিয়ে উঠতেও পারবো না। তাই ঝড় বৃষ্টি থামা পর্যন্ত আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। এরপর টুনি তার মেয়েকে নিয়ে গাছের তলায় অপেক্ষা করতে থাকে আর ঠিক তখনই গাছের একটা বড় ডাল ভেঙে টুনির ডানার উপরে এসে পড়ে আর এদিকে মাকে বাঁচাতে যাওয়ার জন্য টুকি যেই না যেতে ধরে আর অমনি বেশি বাতাস থাকার জন্য টুকি বাতাসে উড়ে যেতে থাকে। মামিকে বাঁচাও! মামিকে বাঁচাও মা! আমি উড়ে যাচ্ছি। মা টুকি, কোথায় চলে গেলি মা? কোথায় চলে গেলি তুই? আমি যদি আগে জানতাম তাহলে তোকে আমি এই অবস্থায় বাইরে আনতাম না রে মা। আমি তোকে বাড়িতেই রেখে আসতাম। মা রে! টুনি
তার মেয়ের জন্য চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু কিছুতেই আর ডালের নিচ থেকে নিজের পাখাটা বের করতে পারে না। এদিকে যারা নিজেদের বাসা ছিল তারা ভালোই ছিল, আর যারা বাইরে ছিল তারা বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ে। আজ কি বৃষ্টি থামবে না? আর আমরা কি কিছুতেই বাইরে বের হতে পারবো না? ক্ষুধায় যে আমার পেট চোচো করছে। অনেকক্ষণই তো নিজের ক্ষুধা সহ্য করলে, আর একটু সহ্য করো, মনে হয় রাতেই বৃষ্টি থেমে যাবে, আর তখন আমরা বাইরে যেতে পারবো। কালু নিজের মুখটাকে আবারও কালো করে বসে থাকে। এদিকে টুকি উঠতে উঠতে মানুষদের গ্রামে চলে আসে, আর সেখানে একটা বাড়ির দরজার সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। এদিকে ঘরে রোহিত নামের একটা বাচ্চা ছেলে তার মায়ের সাথে বসেছিল। মা, আমাদের দরজায় কে যেন শব্দ করলো, মনে হয় এই ঝড়ের মধ্যে কে যেন বিপদে পড়েছে। তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও মা। সন্ধ্যা নেমে এসেছে, আর সন্ধ্যায় আমাদের বাড়িতে আবার কে আসবে? নানান রকম ভাবনা মাথায় নিয়ে মোহিনী দেবী তার ঘরের দরজা খুলে দেয়, আর তখনই সেখানে টুকিকে মাটিতে পড়ে থাকতে দেখে, আর তারপর তাকে হাতে তুলে নেয়। আরে, এটা তো পাখির ছানা, বৃষ্টিতে ভিজে তো পুরো অসুস্থ হয়ে গিয়েছে। মা, তুমি পাখিটাকে ভিতরে নিয়ে এসো, ঠান্ডায় তো ও কাঁপছে, ওকে একটু গরম স্যার দিতে হবে মা। ছেলের কথা মতো মোহিনী পাখির ছানাটাকে ভিতরে নিয়ে আসে, আর আগুন জ্বালিয়ে টুকিকে তাপ দিতে থাকে। বেশ কিছুক্ষণ তাপ দেওয়ার পর টুকি কিছুটা স্বাভাবিক হয়ে যায়। ছোট্ট পাখি, তুমি কোথা থেকে এসেছো? তোমার মা কোথায়? আমার জঙ্গলে একটা গাছের ডালের নিচে আটকে পড়ে আছে। না জানি আমার মায়ের এখন কি হাল হয়েছে। তোমার মা গাছের ডালের নিচে কি করে পড়লো? এরপর টুকি কাঁদতে থাকে, আর মোহিনী দেবীকে সব কথা খুলে বলতে থাকে। সব শুনে মোহিনী দেবীর মনে ভীষণ মায়া হয়। আহারে, তবে তুমি কোনো চিন্তা করো না, কেউ না কেউ তোমার মাকে অবশ্যই সাহায্য করবে। তুমি এখন আর কেঁদো না তো, তোমার মা সুস্থ হয়ে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। এই ঝড়ের মধ্যে আমার মাকে কেউ সাহায্য করবে না, আমি খুব ভালো করে জানি। আচ্ছা ঠিক আছে, তুমি আর কেঁদো না, ঝড় থেমে গেলেই আমরা তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসবো। এবার তুমি কান্না থামিয়ে একটু দানা খেয়ে নাও, সারাদিন থেকে তো মনে হয় তোমার কিছুই খাওয়া হয়নি। টুকি মোহিনী দেবীর কথায় একটু স্বস্তি পায়, আর চোখের জল মুছে একটু দানা খেয়ে নেয়। এদিকে টুনি গাছের ডালের তলায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত আরো গভীর হতে থাকে, আর রাতের সাথে তাল মিলিয়ে ঝড় যেন আরো বাড়তেই থাকে। ঝড় থামার যেন আর কোনো নামগন্ধই ছিল না। ছোট্ট পাখি, তোমার নাম কি? আমার নাম টুকি। টুকি, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি, সকালে ঝড় আসলে আমি তোমায় নিয়ে জঙ্গলে চলে যাব। আচ্ছা ঠিক আছে। এরপর রোহিত টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে, আর ঝড়ও থেমে যায়। সুখী পাড়া গাছের কুঠোর থেকে বেরিয়ে উঠতে থাকে, আর তখনই সে টুনিকে ডালের নিচে পড়ে থাকতে দেখে, আর তাড়াতাড়ি নিচে নেমে আসে, আর নিজের সর্বস্ব শক্তি দিয়ে গাছের ডাল সরিয়ে টুনিকে মুক্ত করে। টুনি দিদি, তোমার এই অবস্থা কি করে হলো? এরপর টুনি সুখীকে সব ঘটনা খুলে বলে। আমিও তো খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু খুব বেশি বাতাস আর বৃষ্টির কারণে আমি গাছের কুঠোরে আশ্রয় নিয়েছিলাম, আর এখন ঝড় থামাতেই বাইরে বেরিয়ে এলাম। আমার মেয়েটার হয়তো কোনো বিপদ হয়েছে, মেয়েটাকে আমি কোনোভাবে আগলে রাখতে পারিনি, কোনোভাবেই পারিনি। এখন আর তুমি কেঁদো না টুনি দিদি, সারা রাত ঝড়ে ভিজে তুমি অসুস্থ হয়ে গেছো। এখন তুমি আমার সাথে আমার বাড়িতে এসো, আগে কিছু খেয়ে বিশ্রাম নিবে, তারপর আমরা দুজন মিলে একসাথে তোমার মেয়েকে খুঁজে বের করব। না, আমি কোথাও যাব না, আমি আগে আমার মেয়েকে খুঁজবো। পাগলামি করো না টুনি দিদি, আমার মন বলছে তোমার মেয়ে কোনো সুরক্ষিত জায়গায় আছে, আর অনেক ভালোই আছে। তুমি এখন চলো তো, চলো আমার সাথে। তুমি সত্যি বলছো তো আমার মেয়ে সুরক্ষিত আর ভালো আছে? হ্যাঁ দিদি, আমি সত্যি বলছি, এবার চলো তো আমার সাথে। টুনি সুখীর কথায় কিছুটা স্বস্তি পায়, আর তারপর টুনি সুখীর সাথে সুখীর বাড়িতে যায়। কালু, এই কালু, সকাল হয়ে গিয়েছে, ওঠো এবার।
আর তোমার না খুব খিদে পেয়েছে, খাবার খুঁজতে যেতে হবে তো। আমি কোথায় আর তুমি কে? হ্যাঁ, আমি কে মানে? আমি তোমার বউ কাকুলি, আর তুমি তোমার ঘরেই আছো, অন্য কোথাও না। চুপ। এভাবে পরপুরুষের ঘরে ঢুকে তার বউ বলতে লজ্জা লাগে না? কলঙ্কিনী চরিত্রহীন নারী। আরে গাধার ঘরের গাধা, আমি তোর বউ। এখন ঘুমের ঘর থেকে বেরিয়ে বাস্তবতায় ফিরে আয়। বুঝেছি, একে এখন জলে না চুপালে এর হুঁশ ফিরবে না। তুমি আমার বউ হয়ে এভাবে আমাকে কাদায় ছুঁড়ে মারতে পারলে? এতক্ষণে বউ তাই না? একটু আগে যে আমাকে পর্নারী বললে, কলঙ্কিনী চরিত্রহীন বললে, তখন তোমার হুঁশ কোথায় ছিল? হ্যাঁ, তোমাকে কাদায় ফেলেছি, বেশ করেছি, আরো ফেলবো, 100 বার ফেলবো। আমার ভুল হয়ে গেছে সোনা, তুমি আমাকে কাদা থেকে তোলো আর একটু জলের ব্যবস্থা করে দাও না গো, লক্ষ্মী বউ আমার, সোনা বউ আমার। কাদা থেকে তুলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি। আর সারাদিন আমাকে তোমার পিঠে নিয়ে খাবার খুঁজতে হবে, এক মুহূর্তের জন্য আমাকে নিচে নামানো যাবে না, এটা তোমার শাস্তি। আচ্ছা সোনা বউ আমার, আমি তোমার সব কথা শুনবো। এবার আমাকে পরিষ্কার করতে সাহায্য করো তুমি। এরপর কাকুলি হাসতে হাসতে জল নিয়ে আসে আর কালুর শরীর পরিষ্কার করে দেয়। আর কালু কাকুলির দেওয়া শর্ত অনুযায়ী কাকুলিকে পিঠে তুলে নিয়ে উঠতে শুরু করে। এদিকে টুনি আর সুখী টুকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। টুকি, মা টুকি, কোথায় তুই? মারে, আমার ডাকে সাড়া দে না মা। সুখী দিদি, আমি আমার মেয়েকে খুঁজে কেন পাচ্ছি না, কেন পাচ্ছি না? একটু ধৈর্য ধরো বোন, তুমি তোমার মেয়েকে ঠিক খুঁজে পাবে। টুনি আর সুখী খুঁজতেই থাকে। আর অন্যদিকে মা, সকাল হয়ে গিয়েছে, আমি বরং টুকিকে নিয়ে জঙ্গলে যাই আর ওর মায়ের সাথে ওর মিল করিয়ে দেই। আচ্ছা ঠিক আছে বাবা, যা, তবে সাবধানে থাকিস। জঙ্গলে কিন্তু অনেক জন্তু জানোয়ার থাকে, তারা কিন্তু যখন তখন আক্রমণ করতে পারে, বুঝেছিস? আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না মা, আমি অনেক সাবধানে থাকবো। এরপর রোহিত টুকিকে তার কাঁধে নিয়ে জঙ্গলে যায়। আর জঙ্গলের গভীরে গিয়ে টুকি, এবার তুমি তোমার মাকে ডাকো, আমার মনে হয় আশেপাশে হয়তো তোমার মা আছে। তুমি কি আশেপাশে আছো? মা! টুকির আওয়াজ টুনির কানে গিয়ে পৌঁছায়। আর টুনি সুখীকে বলে, সুখী দিদি, আমার টুকি আমাকে ডাকছে, চলো ওইদিকে যাই। তাড়াহুড়ো করে টুনি ছুটে যায়। আর রোহিতের কাঁধে তার মেয়েকে সুস্থ সবল ভাবে দেখে টুনি অনেক খুশি হয়। আমার সোনা মা, তোকে আমি কত খুঁজেছি মা, কত খুঁজেছি। ওরা আমাকে অনেক ভালো রেখেছে মা, অনেক ভালো রেখেছে। তোমাকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক ভালো, আমার মেয়েকে ভালো রেখেছো। আমার মা আমাকে শিখিয়েছে সব সময় অন্যের ভালো করতে হয়, অন্যের বিপদে তাকে সাহায্য করতে হয়, আমি তাই করেছি। এরপর সবাই নিজেদের বাড়ি ফিরে যায়। এজন্যই বলা হয়, বাবা মায়ের দেয়া শিক্ষাই প্রকৃত শিক্ষা। বাবা, কি ঘুমটাই না হলো। কি ব্যাপার, আমার গায়ে কিসের ভার লাগছে? এ কি শয়তান গাছ? এই, তোর তো সাহস কম নয়, তুই আমার উপর ডাল ফেলেছিস। এই চুপ কর তো, আমি তো আর ইচ্ছে করে তোর উপর ডাল ফেলিনি, তাই না? এক শয়তান কাঠুরিয়া আমার ডাল কেটে নিয়ে গেছে। আর এই দেখ, এই ডালটাতে কুড়াল দিয়ে আঘাত করে নড়বড়ে করে রেখেছে। নড়বড়ে করে রেখেছে বলে কি তুই আমার উপর ভার দিবি? এত বড় সাহস তোর! এক্ষুনি আমার উপর থেকে তোর ডাল সরা বলছি। তুই এমন চিৎকার করছিস কেন বলতো ভুট্টা বাড়ি? তুই তো দেখতেই পাচ্ছিস আমার ডালে কতটা চোট লেগেছে। তোর উপর রেখে একটু আরাম পাচ্ছি, এভাবে থাকলে আমার ডালটা তাড়াতাড়ি সেরে উঠবে রে। দাঁড়া, তোর আরাম আমি বের করছি। আমার উপর ডাল রাখা, তাই না? ও মা গো, বড্ড ব্যথা পেলাম গো, বড্ড ব্যথা পেলাম। এই ভুট্টা বাড়ি আয়, তুই এত নিষ্ঠুর। আমার ডালটা কোনো রকমে নড়বড়ে হয়ে তোর উপর ছিল, আর তুই কিনা আমার ডালটা ভেঙে দিলি। এতদিন থেকে তুই আমার ছায়ায় আছিস,
অথচ আমার একটা ডালের ভার তুই সইলি না রে। এই ন্যাকা কান্না থামা তো তোর। আমি কি তোকে ছায়া দিতে বলেছিলাম? তোর সাহস হয় কি করে আমার উপর ভার দেয়ার? যত সব ঢং। তুই এত অহংকারী, দেখিস একদিনের ফল তুই পাবি। শোন পারুল, তুই 100 পর্যন্ত গুনবি আর আমরা লুকাবো, আর তারপরে কিন্তু আমাদের তুই খুঁজবি, নয়তো খেলার নিয়ম ভঙ্গ হবে কিন্তু। হয়েছে থাম, আমাকে জ্ঞান দিস না। লুকোচুরি খেলার নিয়ম আমি জানি। যা তোরা লুকা। 1 2 3 4 5 6 7 8 9 10। মা, লুকানোর মধ্যে তো খুব ভালো একটা জায়গা পেয়েছি। এখানে লুকালে আমাকে আর পারুল খুঁজে পাবে না। ও বাগো, মরে গেলাম গো, মরে গেলাম। আবার বাজারটা বুঝে গেল গো। হায় হায়, এসব কি করে হলো? এই কুহু, এই ওঠ বলছি, কথা বল কুহু। এই তোরা কুহুকে ধর, ওকে ওদের বাড়িতে নিয়ে যেতে হবে। একি আমার মেয়ের মাথা ফাটলো কি করে হলো এসব? আমরা কিচ্ছু জানি না কাকু, আমরা তো লুকোচুরি খেলছিলাম। কুহুর জ্ঞান ফিরলে ও বলতে পারবে সবটা। এসব বলে পারুলরা কুহুকে রেখে চলে যায়। আর কালু কুহুর মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয়। ও বাবা, বড্ড ধরেছে মাথাটা। আমি কোথায়? তুই এখন বাড়িতেই আছিস রে মা। কিন্তু তোর কি হয়েছিল রে মা? এভাবে মাথাটা ফাটালে কি করে? বলছি বাবা, সবটা বলছি। কি ওই ভুট্টা বাড়ি তোর এহাল করেছে? ভুট্টা বাড়ির মুখোমুখি তো হতেই হচ্ছে এবার। সকাল সকাল তোরা বাপ মেয়ে মিলে আমার কানটা পচাতে এসেছিস কেন বলতো? কোথায় আর তোমার কান পাচালাম? তোমার কৃতকর্মের কথাই তো বললাম। এবার তুমি বলো তো ভুট্টা বাড়ি, কেন আমার বাচ্চাটাকে এভাবে আঘাত করেছো? আঘাত করব না তো কি করব? তোর ছানার সাহস কি করে হয় আমার অনুমতি না নিয়ে আমার ঘরের দিকে পা বাড়ানোর? আমি তো লুকোচুরি খেলছিলাম, এই ঘরে লুকানোর জন্য ভিতরে যাচ্ছিলাম, তাই বলে তুমি আবার মাথা ফাটাবে? হ্যাঁ ফাটাবো। তুই আমার ভিতরে প্রবেশ করলে তো আমার ঘর নোংরা হতো। আর তোর কি মনে হয় আমি কি তোদের খেলাধুলা করার পার্ক? ছি ভুট্টা বাড়ি, তুমি এই সামান্য কারণে আমার ছানাটাকে আঘাত করেছো? তোমার তো অহংকারে কমতি নেই দেখছি। তোর তো সাহস কম নয়, তুই আমার মুখে মুখে তর্ক করিস। বাবা, এখান থেকে চলো বাবা। এই অহংকারী ভুট্টা বাড়ির সাথে কথা বলে কোনো লাভ নেই। বড় গো এভাবে অহংকার করবে। মা, ও মা, কতদিন থেকে আমরা দাদু বাড়িতে ঘুরতে যাই না। চলো না মা, দাদু বাড়িতে ঘুরতে যাই। হ্যাঁ মা, চলো না যাই। এখন তো দাদু বাড়ির ফল গাছগুলোতে অনেক ফল ধরেছে। এখন গেলে মজা মজা ফল খেতে পারবো। চলো না মা। না বাবু, তোদের জ্বালা সইতে পারি না আমি। কিছুদিন আগে তো তোরা তোদের দাদু বাড়ি থেকে ঘুরে এলি, আজ আবার দাদু বাড়ি করে বায়না করছিস। এখন বের হলে আমরা সন্ধ্যার আগে পৌঁছতে পারবো না। তার থেকে বরং আমরা কাল সকালে বের হব, কেমন? মা, হঠাৎ করে আকাশটা এমন কালো মেঘ হলো কেন? মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমারও তো তাই মনে হচ্ছে। বেশ বাতাসও বইছে। ঝড় বাতাসে তো আর আমরা উঠতে পারবো না। চল দেখি আশেপাশে কোথাও আশ্রয় নেওয়া যাক। ও মা, ওই যে দেখছো একটা সুন্দর ভুট্টা বাড়ি। চলো না মা,
আরে আরে, তোরা করছিস কি? তোদের তো বড্ড সাহস। তোরা আমার অনুমতি ছাড়া আমার এখানে এসে দাঁড়িয়েছিস। আসলে ভুট্টা বাড়ি, আকাশ তো খুব মেঘলা, এদিকে বৃষ্টিও শুরু হয়েছে। বলছি আমাদের একটু আশ্রয় দাও না গো ভুট্টা বাড়ি। কি কি বললি তুই? আমি তোদের আশ্রয় দিব? কখনো না। তোরা আমার ঘরে ঢুকলে তো আমার ঘর নোংরা হবে, সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। নোংরা নিয়ে ভেবো না, আমরা চলে যাওয়ার আগে তোমার ঘরটা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে তবেই যাব। দয়া করে একটু আশ্রয় দাও না গো, আমার ছানা দুটো যে ভিজে যাচ্ছে। তোর ছানারা ভিজে যাচ্ছে তো আমি কি করব? আমি তোদের আশ্রয় দিতে পারবো না। যা, তোরা দূর হতো। এভাবে বলো না ভুট্টা বাড়ি, দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। আমার ছোট্ট ছানা দুটো বৃষ্টিতে থাকলে অসুস্থ হয়ে যাবে, একটু দয়া করো না গো। এভাবেই টুনি মিনতি করতে থাকে, কিন্তু সেদিকে কান না দিয়ে ভুট্টা বাড়ি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর টুনি তার ছানাদের নিয়ে ভুট্টা বাড়ির পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। আহা, কে কাছে এভাবে? ঘুমটাই ভেঙে গেল আমার। ও মা, বৃষ্টি তো দেখছি থেমে গেছে। কি ব্যাপার টুনি, তুই এখনো যাসনি? তুই তো ভারী স্যাঁচড়া দেখছি। চুপ করো অহংকারী ভুট্টা বাড়ি। সেই দেখো, সারা রাত বৃষ্টিতে ভিজে আমার ছানা দুটো মরে গেছে, আর তুমি আবার কি না ছ্যাঁচড়া বলছো? মরেছে তাতে আমার কি? দোষ তো মেঘের। ওই মেঘ এভাবে বৃষ্টি ঝরিয়েছে বলেই তো তোর ছানারা মরেছে। তুই বরং মেঘের কাছে যা। হ্যাঁ যাব, আমি এবার মেঘের কাছে যাব। কেঁদো না টুনি, শান্ত হও। আমি সবটাই বুঝতে পারছি, এতে তো আমার দোষ নেই। আমি বৃষ্টি না ঝরালে তো জঙ্গল শুকিয়ে মরুভূমি হবে। ঠিকই বলেছো, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ তো ওই অহংকারী ভুট্টা বাড়ির উপর। সত্যি ভুট্টা বাড়ি অনেক অহংকারী। এর আগেও ভুট্টা বাড়ি অনেক অন্যায় করেছে, আর আমি সবটাই দেখেছি। এবার ওই ভুট্টা বাড়িকে আমি কঠিন শাস্তি দিব। এরপর মেঘ রেগে গিয়ে ভুট্টা বাড়ির উপর বাজ ফেলে, আর ভুট্টা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আর ভুট্টা বাড়ির ছাই দেখে টুনি বলতে থাকে, অহংকারের পতন এভাবেই হয়, কারণ অহংকার যে পতনের মূল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।